নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট, বিএনপি জামায়াত বাকযুদ্ধ তুঙ্গে। আশুলিয়া গণহত্যা মামলার রায় ৫ ফেব্রুয়ারি। নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক, জানালেন প্রধান উপদেষ্টা। টাঙ্গাইলে জমি জমার বিরোধের জেরে নিহত এক। কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড। ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা ইরানের। টানা ৭ জয়ে টি-20 বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যন্তী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে করা একটি অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই পোস্টে আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে আসাকে পতিতাবৃত্তিরই আরেক রূপ হিসেবে উল্লেখ করা হয়। তবে জামায়াত থেকে দাবি করা হচ্ছে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। নারী বিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘন্টা পর আইটি হ্যাকের দাবি কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এই প্রশ্ন তোলেন। অন্যদিকে জামায়াত এই পোস্টটিকে ষড়যন্ত্রমূলক দাবি করে হাতিরঝিল থানায় জিডি করেছে এবং ডাক্তার শফিকুর রহমান ফেসবুক বিবৃতিতে জানিয়েছেন, হ্যাকিংয়ের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আল জাজিরায় দেওয়া তার আগের এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনেও সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের মরদেহ ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া এবং একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ের দিন আগামী ৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই দিন নির্ধারণ করেন। গত ২০ জানুয়ারি মামলা যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পর রায়টি অপেক্ষমান রাখা হয়েছিল। মামলায় গ্রেপ্তার ৮ আসামির মধ্যে পুলিশের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম সহ অন্যরা কারাগারে রয়েছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ বাকি ৮ জন এখনও পলাতক। মামলার বিচারে এসআই শেখ আফজালুল হক দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন সাভারে পুলিশের গুলিতে হতাহতদের মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়ে নৃশংসতা চালানো হয়েছিল। নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ও ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে তিনি এই সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে ইইউর বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে গণতন্ত্র পুনরুজ্জীবনের জন্য আস্থার প্রতীক হিসেবে অভিহিত করেন। বৈঠকে জাপানের সাথে সাম্প্রতিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির উদাহরণ টেনে তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানান, যাতে এলডিসি উত্তরণের পরও বাংলাদেশে তৈরি পোশাক সহ অন্যান্য রপ্তানি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। ইইউ প্রতিনিধি দলও বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি ও ২০২৬ সালে একটি বিজনেস ফোরাম আয়োজনের আগ্রহ প্রকাশ করে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশ বর্তমান বাণিজ্য সুবিধাগুলো ভোগ করতে পারবে। টাঙ্গাইলের বাসাইলে জমি জমার সংক্রান্ত বিরোধের জেরে হাতাহাতির ঘটনায় একজন নিহত হয়েছে। আজ রোববার সকাল 11:30টার দিকে উপজেলার কলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আনসার মিয়া। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শাখাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই রোগী মারা যায়। প্রাথমিক অবস্থায় শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। বাসাইল থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বাসাইল উপজেলার কলিয়া গ্রামে জমির আইল নিয়ে একই এলাকার লাবু মিয়া ওরফে মিলিটারি লেবুর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে হাসপাতালে আনার পর ডাক্তার আনসার মিয়াকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং আশপাশের দোকানপাটে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আজ রবিবার সকালে র্যাব ১৪ সিপিসি ২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযানটি চালায়। আটকদের কারাদণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের। ভ্রাম্যমাণ আদালতে কার্যক্রম শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের সাংবাদিকদের বলেন, আটকদের দোষ স্বীকারের ভিত্তিতে এবং তাদের অপরাধের প্রকৃত অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা যখন অভিযান পরিচালনা করি এমনও হয়েছে আমাদের সিভিল ফোর্সের কাছে অর্থ দাবি করে, এভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আসতো। আশা করি এই অভিযানের ফলে পাসপোর্ট অফিসে জনভোগান্তি কমবে। সর্বোচ্চ দণ্ড ১ মাসের বিনাশ্রম আর সর্বনিম্ন ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী এর সঙ্গে সংশ্লিষ্ট কিনা এই বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টতা পেলে তাকে আইনের আওতায় আনা হবেও বলে জানান তিনি। র্যাব জানায়, পাসপোর্ট অফিসে দায়িত্বরত একজন আনসার সদস্য দালালদের সঙ্গে সম্পৃক্ত। এই বিষয়ে জেলা কমান্ড্যান্টকে অবগত করা হয়েছে। এবারে আন্তর্জাতিক। ইউরোপীয় সম্প্রতি ইরানের প্রধান সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর পাল্টা জবাব হিসেবে রবিবার ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেন। প্রতিবাদ স্বরূপ তিনি এদিন আইআরজিসির ইউনিফর্ম পরে সংবাদ অধিবেশনে বক্তব্য দেন। স্পিকার জানান, আইনের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন থেকে ইউরোপীয় সেনাবাহিনীর সংশ্লিষ্টদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা কমিটি ব্যবস্থা নেবে। তেহরান এই ইইউর সিদ্ধান্তকে একটি বড় কৌশলগত ভুল এবং আগুনে ঘি ঢালার শামিল বলে আখ্যা দিয়েছে। উল্লেখ্য, সরকার বিরোধী বিক্ষোভ দমনে আইআরজিসির কঠোর ভূমিকার প্রেক্ষিতে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন তাদের নিষিদ্ধ করে। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াও আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই বাহিনীটি ইরানের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী। এবারে খেলার সংবাদ। আগেই টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বাংলাদেশ নারী দল বাছাই পর্বের শেষ ম্যাচও জয় দিয়ে অভিযান শেষ করল। নেপালের আপার মূলপানিতে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডস নারী দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নেদারল্যান্ডস। বাংলাদেশের স্পিন আক্রমণে মাত্র ২৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে তারা। নাহিদ আক্তার ছিলেন সবচেয়ে কার্যকর। ৪ ওভারে ১ মেডেন সহ মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। রাবিয়া খান ও মারুফা আক্তারও শুরুতে চাপ ধরে রাখেন, তবে ষষ্ঠ উইকেটে রবিন রায়কে ও সানিয়া খুরানার ৭৮ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় ডাচরা। রায়কে ৩৯ রান করে আউট হলেও খুরানা অপরাজিত থাকেন ৪৩ রানে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ১০২ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি, তবে শেষ পর্যন্ত ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে ২০২৬ আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাই ৭ ম্যাচে ৭ জয়ে অপরাজিত চ্যাম্পিয়নের মতো পারফরমেন্স উপহার দিল নিগার সুলতানা জ্যোতির দল। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।